রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভৌতিকতার অনেক বড় একজন ফ্যান। আজ ভৌতিক দুনিয়ায় ঘটনা লিখে পাঠাচ্ছি, কেননা এই প্ল্যাটফর্মের ঘটনাগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই গল্পটির নাম দিয়েছি অভিশপ্ত এক টেলিভিশন। আমার নাম রাকিব খান, বলছি ধানমন্ডির জিগাতলা থেকে। শুরু করি তাহলে আজকের গল্প। রাত তখন প্রায় 3টে। চারদিকের নিস্তব্ধতা নেমে এসেছে। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এক কোণে পুরনো ধাঁচের একটা বাড়ি। বাড়িটির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি হবে। কাঠের বেঁচেগুলো চির ধরে গেছে, দেয়ালের প্লাস্টার খসে পড়েছে। এখানে বাস করতে একাকী এক মধ্যবয়স্ক ব্যক্তি, নাম রাহুল, পেশা একজন শিক্ষক। সদ্য গ্রামে ফিরে এসেছেন শহরের ব্যস্ত জীবন ছেড়ে। এই বাড়িটি এক সময় রাহুলের পূর্বপুরুষদের ছিল। তার ঠাকুরদা এটি তৈরি করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে বাড়িটি ফাঁকা পড়ে যায়। রাহুলের বাবা মা আর ভাই বোনেরা শহরে চলে যায়, আর রাহুল নিজের ইচ্ছায় এখানে থেকে যান। তবে বাড়িটি নিয়ে গ্রামের মানুষের মধ্যে নানা রকম গুজব ছিল। অনেকেই বলতো এখানে রাতের বেলা নাকি অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। কেউ বলতো বাড়ির ভেতর থেকে কে যেন হেঁটে বেড়ায়। রাহুল অবশ্য এসব কথা কখনো পাত্তা দেয়নি। তিনি যুক্তিবাদী মানুষ, ভূত প্রেতের কোনো অস্তিত্ব বিশ্বাস করতেন না। রাহুলের একঘেয়ে দিনগুলো কাটতো ওই বই পড়ে। তবে সম্প্রতি তিনি একটা পুরনো টেলিভিশন কিনেছিলেন। শহরের এক জাঙ্ক শপে এই টেলিভিশনটা তার নজরে আসে। সেটি অনেক পুরনো মডেলের ছিল, কাঠের বাক্সের মতো দেখতে। দোকানদার বলেছিল, এটা তো খুব বিরল টিভি, বুঝতে পেরেছেন? আজকাল কেউ এই ধরনের টিভি কিন্তু চোখেও দেখে না। রাহুলের মনে হলো গ্রামে সময় কাটানোর জন্য এটি তার একটা ভালো সঙ্গী হবে। টেলিভিশনটি বাড়িতে এনে তিনি সেট আপ করলেন। এর স্ক্রিনে হালকা দাগ আর স্ক্র্যাচ ছিল। চ্যানেলগুলো ঠিকঠাক মতো আসে না, কিন্তু তার পরোয়া করল না। তিনি ভাবলেন পুরনো কিছু সিনেমা বা খবর দেখে সময় কাটানো যাবে। কিন্তু প্রথম দিন থেকে টেলিভিশনটি অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। প্রথম রাতে তিনি টেলিভিশন চালু করলেন, কিন্তু স্ক্রিন ফাঁকা ছিল। শুধু ঝিঁঝি পোকার মতো একটা অদ্ভুত আওয়াজ আসছিল। তিনি ভাবলেন হয়তো সিগন্যালের কোনো সমস্যা। হঠাৎ করে স্ক্রিনে একটা অচেনা মুখ যেন ভেসে উঠল। একজন বৃদ্ধ মহিলা, তার চোখ দুটো ফাঁকা, গভীর গর্তের মতো। মহিলাটি ক্ষীণ কণ্ঠে বলল, তুমি আমাকে মুক্তি দাও। রাহুল ভরকে গিয়ে টিভিটা বন্ধ করে দিলেন। তিনি ভাবলেন হয়তো ইলেকট্রিক সমস্যার কারণে এমনটা হয়েছে, কিন্তু তার মনের ভেতরে এক প্রকার অস্বস্তি রয়ে গেল। পরের দিন টেলিভিশনটা চালু করলে একই ধরনের সমস্যা দেখা দিল। এবার স্ক্রিনে কালো সাদা পুরনো একটা ছবি ভেসে উঠল। ঘরটি খুব অপরিচ্ছন্ন, বেশিতে রক্তের দাগ। হঠাৎ করে স্ক্রিনে একটি বাচ্চা মেয়ের ছবি ভেসে উঠল। মেয়েটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন চোখের গভীরে কোনো ভয়ঙ্কর ভয় লুকিয়ে আছে। মেয়েটি ফিসফিস করে বলল, তুই কেন এসেছিস? রাহুল এবার টিভিটা বন্ধ করে দিলেন।
এবার তার মনের ভেতরে ভয় ঢুকে গেল। তিনি টিভিটা নষ্ট করতে চান, কিন্তু কোনো কারণ যেন সেটা নষ্ট হচ্ছিল না। তিনি সেটি বাইরে ফেলে দিতে চাইলেন, কিন্তু টিভিটি এত ভারী ছিল যে তিনি তুলতেই পারছিলেন না সেটি। সেই রাতটি ছিল সব চাইতে অস্বাভাবিক। ঘড়িতে রাত 12টা। রাহুল তার বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন টেলিভিশনের শব্দ। তিনি তো সেটা বন্ধ করে দিয়েছিলেন। তিনি উঠে গিয়ে দেখলেন টেলিভিশন নিচ থেকে চালু হয়ে গেছে। স্ক্রিনে এবার একটা পরিবারকে দেখা যাচ্ছে। তারা রাতের খাবার খাচ্ছে, কিন্তু সে পরিবারের সদস্যর মুখ যেন বিকৃত ছিল। তাদের ছোঁয়ালগুলো যেন অস্বাভাবিকভাবে ঝুলে আছে। হঠাৎ করে পরিবারের সবাই একসঙ্গে রাহুলের দিকে তাকালো সে টেলিভিশনটার ভেতর থেকে। তাদের চোখ থেকে রীতিমতো রক্ত ঝরছে। একসঙ্গে তারা বলল, এটা আমার জায়গা, চলে যা এখান থেকে, চলে যা। রাহুল আতঙ্কিত হয়ে টিভিটা বন্ধ করতে ছুটে গেলেন, কিন্তু যতবার তিনি টিভিটা বন্ধ করলেন ততবার যেন অটোমেটিক্যালি চালু হয়ে গেল। এবার স্ক্রিনে একটা পুরনো অন্ধকার ঘর দেখা গেল। ঘরটি মেঝেতে পড়ে আছে, আর লাশের পাশে একজন মহিলা বসে বসে কাঁদছে। রাহুল হঠাৎ করে অনুভব করলেন ঘরের তাপমাত্রা হিম শীতল হয়ে গেছে। তার শরীর যেন কেঁপে উঠল। পেছন থেকে একটা শ্বাস ফেলার গরম বাতাস অনুভব করলেন। তিনি ভয় ভয় পেছনে তাকালেন, কিন্তু কাউকে পেলেন না। পরের দিন সকালে রাহুল গ্রামের এক প্রবীণ ব্যক্তির কাছে চলে গেলেন। তিনি বৃদ্ধকে টেলিভিশনের ব্যাপারে সমস্ত ঘটনা খুলে পড়লেন। বৃদ্ধটি সবকিছু শুনে চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, শোনো শোনো শোনো, তুমি জানতে চাও টিভির কি হয়েছিল? হ্যাঁ, সত্যি করে বলো। রাহুল বিস্মিত হয়ে বললেন, কিভাবে? বৃদ্ধ লোকটি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, শোনো, এই ঘটনাটা আমি আগে থেকে জানি। হ্যাঁ, এই টিভিটা এক পাগল বিজ্ঞানী তৈরি করেছিল। তার নাম ছিল অমরেশ। তিনি মানুষ এবং মেশিনের মধ্যে আত্মার সংযোগ ঘটানোর জন্য গবেষণা করতেন। তিনি বিশ্বাস করতেন মানুষের আত্মা মেশিনের ভিতরে বন্দি করে রাখা সম্ভব। একদিন তিনি নিজের পরিবারের উপরে সে পরীক্ষা চালান। তার স্ত্রী, সন্তান সবাইকে হত্যা করলেন এবং তাদের আত্মাকে টিভির ভেতরে বন্দি করেন। কিন্তু কিছুদিন পর অমরেশ নিজে আত্মহত্যা করলেন। এরপর থেকে এই টিভিটা অভিশপ্ত হয়ে যায়। যেখানে যায় সেখানে মৃত্যুর ছায়া নিয়ে আসে। রাহুলের শরীর যেন শিউরে উঠল। তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, তাহলে এখন কি করব? বৃদ্ধ তখন বলল, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই টিভি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। রেখো, এত সহজে কিন্তু এ তোমার পিছু ছাড়বে না, বুঝতে পেরেছ? রাহুল সেই রাতে টিভিটা থেকে মুক্তি পাবার জন্য সেটি বাড়ি থেকে বের করে পুকুরে ফেলে দিতে গেলেন। কিন্তু যতবার তিনি টিভিটাকে বাইরে নিয়ে যেতে চেষ্টা করলেন ততই যেন আরো বেশি ভারী হয়ে গেল। একটা সময় তিনি টিভিটা টেনে নিয়ে পুকুরের কাছে পৌঁছালেন, কিন্তু ঠিক তখনই টিভি স্ক্রিনে তার নিজের প্রতিচ্ছবি ভেসে উঠল। সেই প্রতিচ্ছবি হঠাৎ করে বিকৃত হয়ে গেল। স্ক্রিনের ভেতরে রাহুল হাসছে, কিন্তু সে হাসিটি ছিল পৈশাচিক হাসি। স্ক্রিন থেকে একটা হাত বেরিয়ে এলো এবং রাহুলের গলাটা চেপে ধরল। বিভৎস এক দৃশ্য দেখতে পেল রাহুল। রাহুল কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করতে করতে টিভিটা পুকুরে ফেলে দিলেন। কিন্তু পুকুরের পানিটা রক্তের মতো লাল হয়ে গেল। পানি থেকে সে বৃদ্ধা, সে মেয়ে এবং সে বিকৃত মানুষের যেন উঠে এলো। তার সবাই একসঙ্গে বলল, তুই আমাদের কাছ থেকে মুক্তি পাবি না, এবার তুই নিচে বন্দী হবে টিভির ভিতরে। পরদিন সকালে গ্রামের মানুষরা রাহুলের বাড়িতে এসে দেখল রাহুল ঘরে নেই। ঘরের ভেতরে সবকিছু ছড়ানো ছিটানো, কিন্তু টেলিভিশনটি আবারও ঘরের কোণে স্থিরভাবে রাখা। গ্রামের কেউ আর সেই বাড়ির কাছে ধারেও যায় না। রাহুলের কি হয়েছিল সেটা কেউ জানে না।
শুধু রাতে যখন চারদিক নীরব থাকে তখন সে বাড়ি থেকে টেলিভিশনের শব্দটা ভেসে আসে। স্ক্রিনে একজন মানুষকে দেখা যায় যার চেহারা অর্ধেক পুড়ে গেছে, আর তার কণ্ঠে শুধু একটা কথাই ফিরে আসে, মুক্তি মুক্তি মুক্তি। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে বা গল্পটি ভালো লাগে শেয়ার করতে পারেন ভৌতিক দুনিয়ায়। এটা আমার লেখা প্রথম কোনো ঘটনা। আশা করি ঘটনাটি অবশ্যই শেয়ার করবেন আপনার সুমধুর কণ্ঠে ভৌতিক দুনিয়ায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি রাকিব বলছি। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই। অ্যান্ড একই সাথে বলতে চাই যে আজকে কিন্তু আরেকটা স্টোরি, অসাধারণ একটা স্টোরি আমরা কিন্তু পেয়ে গেলাম। দিস ইজ হোয়াট ইউ কল দ্য স্টোরি অফ বিউটি। ওয়াও, সত্যি ওয়াও ছিল, অসম্ভব রকম এনজয় করেছি স্টোরিটা। অ্যান্ড আমি বিলিভ করি যে শুধু আমার কাছে নয়, সবার কাছে অনেক সুন্দর লেগেছে স্টোরিটা। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি বিলিভ করি এতটুকু যে আপনারা যারা যারা যেখান থেকে আছেন তারা ডেফিনেটলি আপনারা ঘটনা শেয়ার করবেন। আপনাদের ঘটনা কিন্তু সবসময় শেয়ার হয় এখানে। অ্যান্ড আমাদের রাকিব ভাই, আপনার এই ঘটনাটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল এবং খুব ডিটেলড একটা স্টোরি ছিল, খুবই সুন্দর ছিল। গল্পগুলো আসলে অনেক সুন্দর হচ্ছে ইদানিং, মাশাআল্লাহ। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। আর যদি বেসিক্যালি ভালো লেগে যায় দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডেফিনেটলি ঘটনাগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে। সো চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি ভালো আছেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায়। ওই সাজিদ, দুদিন পরে কিন্তু ঈদ, তা ঘুরতে কোথায় যাব? বেহিতি বলে উঠল। তো সাজিদ বলল কুয়াকাটাতে যাবে। তো মেহেদি আর সাজিদ ঠিক করলো ঈদের দিন বিকেলে তাদের বাইকে করে কুয়াকাটাতে ঘুরতে যাবে। কিন্তু সাজিদের ফ্যামিলির কিছু সমস্যার কারণে ঈদের দিন আর ঘুরতে যাওয়া হলো না। তো সাজিদ মেহেদিকে ফোন দিয়ে বলল, আচ্ছা শোন না বন্ধু, আমার বাসায় একটু সমস্যা হয়েছে, আমি ঈদের দিন ঘুরতে যেতে পারবো না। তখন মেহেদি বলল, তো কবে যাবি? সাজিদকে বলল, ঈদের 2 দিন পর। মেহেদি রাজি হয়ে গেল। তো যেমন কথা ঠিক তেমনই কাজ। তারা বাইক নিয়ে রওনা হলো কুয়াকাটার উদ্দেশ্যে। রাত 10টা বেজে যায়। এমন সময় তাদের বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে। তখন মেহেদি বলল, কিরে ভাই, বাইকে পেট্রোল ভরবি না ঠিক মতো? সাজিদ বলল, কি আর করার, চল বন্ধু, বাইক ঠেলা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে। সামনে বাজার আছে, পেট্রোল ভরে নেব। তো তারা বাজারে পৌঁছাতে রাত 11:15 হয়ে গেল এবং তার সামনে দেখলো একটা পেট্রোলের দোকান। তো তারা পেট্রোলটা ভরে আবারও যেতে লাগলো। তো যেতে রাত প্রায় 1টা বেজে গেল। এখন রাস্তায় 2-1টা গাড়ি দেখা যায়, শুধু তাও ফুল স্পিডে চলে যায়। তো মেহেদি দেখতে পায় রাস্তার সাইডে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে আর ইশারা দিয়ে বাইক থামাতে বলছে। মেহেদি বলল, বন্ধু, মহিলা কোনো বিপদে পড়েছে মনে হয়, বাইকটা থামিয়ে জিজ্ঞেস কর। সাজিদ বলল, না রে বন্ধু, এই সময় এই রোডে কেউ থাকার কথা না, এই বুড়ি মহিলা কোথা থেকে আসবে? হ্যাঁ। সাজিদ আর বাইক থামালো না। অনেকক্ষণ বাইক চালানোর পরে আবারও সামনে দেখলো এক বুড়ি মহিলা, গায়ে সাদা কাপড় পরা, লাঠি আর মুখটা ঢাকা। তো এবার এই একই মহিলাকে দেখে মেহেদি বলল, বন্ধু, এই মহিলাকে না কিছুক্ষণ আগে পিছিয়ে দেখলাম, আর ইনি কিভাবে আসলেন এখানে? ইতিমধ্যে সাজিদ হন্তথন্ত হয়ে বলল, মেহেদি, তুই একটা কথা বলবি না, সোজা আমাকে জোরে ধর ভাই, এখন জোরে চালা, ভুলেও পিছনে তাকাবি না বললাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলল সাজিদ। আর বন্ধু মেহেদি বলল, ঠিক আছে। তো এক সময় তারা কুয়াকাটাতে পৌঁছে যায়। কুয়াকাটাতে এসে তারা দুজনেই একটা রুম ভাড়া নিল। আর মেহেদি বলল, ওই বন্ধু চল, তখন কি হয়েছিল বলতো, সত্যি করে বল। আর তুই বাইক এত জোরে চালালি কেন? আর পেছন ফিরতে মানাই বা কেন করলি? আর ওই মহিলাটাই বা কে? তখন সাজিদ যা বললো জেফরি ভাই, তা শুনে একেবারে সবাই হতভম্ব হয়ে গেল। সাজিদ কেঁপে কেঁপে বলল, বন্ধু, যখন আমরা
ওই বুড়ি মহিলাটাকে ফেলে ফেলে চলে আসছে। আমরা তখন বাইকের সামনে আয়নার দিকে তাকিয়ে দেখি পেছনে বুড়ি মানে দৌড়ে দৌড়ে আসছে। তাই পেছনে ফিরতে মানা করে দিয়েছিলাম। আর তার মুখে ভয়ঙ্কর একটা হাসি লেগেছিল, বুঝলি? কি যেন বিড়বিড় করে বলছিলাম, বুঝতে পারছিলাম না। তা দেখে আমি তোকে বলছিলাম জোরে জোরে বাইকটা চালাতে, না হলে ধরে ফেলবে আমাদেরকে। বন্ধু, যখন বাইক জোরে চালালাম তখন দেখলাম যা ঘটেছে তা তুই বিশ্বাস করবি না রে। আমি দেখলাম বাইকের স্পিড বাড়ানোর পর সেই বুড়িটা পেছনে দৌড়ে দৌড়ে আসছে না, উড়ে উড়ে আসছিল। ওটা এইটা দেখে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যায়। কি করে বুঝে উঠতে পারছিলাম না। তখন স্পিড আরো বাড়িয়ে দিলাম। তারপর পিছনে রাখে দেখি সে বুড়ি আর দেখতে পাচ্ছি না। মনে শান্তি ফিরে পেলাম। ঠিক তখনই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম সে সে আর পেছনে আমার ভয়ঙ্কর এক দৃষ্টিতে উড়ে উড়ে আসছে। আমার পুরো মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এটা দেখে মনে মনে সূরা কালাম যা পারি সব পড়তে লাগলাম। তারপরে এইভাবে কখন যে ফজরের আজান দিয়ে দিল টেরই পাইনি, ইনশাল্লাহ। তারপর আর কিছু ঘটেনি। মেহেদি তখন বলল, কি বলিস বন্ধু, আমাদের তো কোনো হুজুরের কাছে যাওয়া উচিত মনে হচ্ছে। হ্যাঁ, যাবো তো, আজকে বিকেলের দিকে যাবো। তো ওইখানে আশেপাশে জেনে নিয়ে নিলাম একটা ভালো হুজুর আছে, তার নাম হাবিব হুজুর। তার কাছে গিয়ে সাজিদ সমস্ত ঘটনা খুলে বলল। তখন হুজুর বলল, ওরা একটা খুবই জিন ছিল সাজিদ বাবা, তুমি ভালো করেছো বাইকটা থামাওনি। কেমন, যদি থামাতে না তোমাদের অনেক বড় ক্ষতি হতে পারতো। এই জিনগুলো অনেক খারাপ জিন, বুঝতে পেরেছ? হুজুর আমাদের দুজনকে দুটো তাবিজ দিল আর কিছু ঝাড় ফুঁক করে দিল আর বলল, তোমরা দুজনে এই তাবিজ 30 দিন তোমাদের বাম হাতে পড়বা, কেমন? আর 30 দিনের মধ্যে কোনোভাবে করবে না। তো জেফরি ভাই, ইনশাআল্লাহ তারপর আর কোনোই ঘটনা ঘটেনি দুজনের সাথে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগবে শোনাবেন। জানি না কতটা সুন্দর হয়েছে, কতটা গুছিয়ে লিখতে পারছি আমি জানি না। আর লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ জেফরি ভাই শেয়ার হলে কততম এপিসোডে শেয়ার করবেন, আর না হলেও জানাবেন। এটি আপনার ভক্ত সাজিদ। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সাজিদ ভাই। অ্যান্ড সিরিয়াসলি অনেক বেশি সুন্দর একটা স্টোরি ছিল। এই স্টোরিটা অনেক বেশি রহস্যময় ছিল। এবং সবচেয়ে রহস্য কি জানেন, কি ছিল সেই বইটি, সেটা কিন্তু এক প্রকার রহস্যই থেকে গেল। সত্যি অনেক ভালো ছিল। আপনাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস, আপনার স্টোরি কিন্তু শেয়ার করে দিলাম আজকে। অ্যান্ড আমি সত্যি আনন্দিত যে এত ভালো স্টোরি আমরা শেয়ার করতে পারছি ভৌতিক দুনিয়াতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসিম ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দরেই আছেন। আমার নাম সিরাজ, বলছি মুন্সিগঞ্জ থেকে। এটা আমার পাঠানো প্রথম কোনো ঘটনা। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জসিম ভাই। আমি আপনার বিশাল বড় ফ্যান। ভৌতিক দুনিয়া এটাই আমার পাঠানো প্রথম কোনো ঘটনা। ঘটনাটা শেয়ার হলে অবশ্যই জানাবেন, কততম এপিসোডে শেয়ার করবেন। গল্পটির নাম দিয়েছি রহস্যময় বাড়ি। শুরু করছি আমার লেখা গল্প। গ্রামের শেষ প্রান্তে ঘন জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা একটা পুরনো বাড়ি। বাড়িটির ইতিহাস নিয়ে গ্রামের নানা গল্প প্রচলিত আছে। কেউ বলে বহু বছর আগে এখানে এক জমিদার পরিবার বসবাস করত। এক রাত অজানা কারণে পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। কেউ বলে তারা অভিশপ্ত ছিল, আবার কেউ বলে বাড়িতে নাকি কোনো অশুভ শক্তির বাস করে। যাই হোক, এখন বাড়িটি একেবারেই পরিত্যক্ত। গাছপালায় ঢাকা ভাঙা দেয়াল আর ঝুলে থাকা ছাদ নিয়ে এটি দাঁড়িয়ে আছে যেন এক ভয়াবহ ভৌতিক সত্তার মতো করে। আমিনা একজন তরুণী ছিল যার বয়স মাত্র 22 বছর। সে কলেজে পড়ে এবং রহস্য আর ভৌতিক গল্পে তার অগাধ আগ্রহ ছিল। তার বন্ধুরা তাকে প্রায় বলতো, আমিনা তুই এত রহস্যে মজা না, এমন বিপদে পড়বে না। কিন্তু আমিনা কখনোই তাদের কথা গুরুত্ব দিত না। তার মনে হতো রহস্য আর ভয় হলো জীবনের একটা মশলা। একদিন আমিনা তার বন্ধু রিয়াদের সাথে সে বাড়ি নিয়ে আলোচনা করছিল। রিয়াদ বলল, আমিনা তুমি যদি সত্যি সাহসী হও না তাহলে সে বাড়িতে এক রাত কাটিয়ে আসো। আমি শুনেছি সেখানে কেউ এক রাতও বেশি থাকতে পারে না। আমিনা হেসে বলল,
ভয় পাচ্ছ নাকি? আমি ঠিকই যাব, তুমি আমার সাথে আসবে। রিয়াদ মাথা নেড়ে বলল, না না, আমি তো ভূত পেতে বিশ্বাস করি না। তুমি যদি যাও তাহলে আমি দূর থেকে দেখবো না। সেদিন রাতে আমিনা সিদ্ধান্ত নিল সে বাড়িতে এক রাত কাটাবে। সে তার ব্যাগ গুছিয়ে রওনা দিল। রিয়াদ তাকে দূর থেকে অনুসরণ করলো। বাড়ির কাছে পৌঁছে আমিনা দেখলো বাড়িটি সত্যি ভয়ঙ্কর দেখাচ্ছে। দেয়ালে মাকড়সার জাল, মেঝেতে পড়ে থাকা ভাঙা কাঁচ আর অন্ধকারে ঢাকা কাঁচগুলো যেন একেবারে তার দিকে তাকিয়ে আছে। আমিনা বাড়িটা ভেতরে ঢুকলো। তার পা মাটিতে পড়তে একটা শব্দ হলো, যেন কেউ তার পেছনে পেছনে আসছে। সে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। সে ভাবলো হয়তো তার মনের ভুল। সে একটু ঘরে ঢুকলো, যেখানে একটা পুরনো কাঠের টেবিল আর ভাঙা চেয়ার পড়ে আছে। সে তার ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করলো এবং ঘরটাকে ভালো করে দেখতে লাগলো। হঠাৎ টেবিলের ওপরে এই বইটা চোখে পড়লো। বইটা খুব পুরনো, পাতাগুলো হলুদ হয়ে গেছে। আমিনা বইটা হাতে নিল। বইটা খুলতে একটা ঠান্ডা হাওয়া যেন হাতে লাগলো। সে বই পড়তে শুরু করলো। বইটা ছিল একটা ডায়েরি, যেটা সে জমিদার পরিবারের মেয়ে লিখেছিল। ডায়েরিটা লেখা ছিল কিভাবে তারা এক অশুভ শক্তির কবলে পড়েছিল এবং কিভাবে সেই শক্তি তাদের ধীরে ধীরে মেরে ফেলেছিল। আমিনা ডায়েরিটা পড়তে পড়তে ভয় পেতে শুরু করলো। হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। সে চমকে উঠল। ডাকটা শুনে খুব কাছে যেন আসছে। সে টর্চ ঘুরিয়ে দেখলো কেউ নেই সেখানে। তারপর আবারও ডাকটা শুনলো, আমিনা। সেবার বুঝতে পারলো ডাকটা আসছে টেবিলের নিচ থেকে। সে টেবিলের নিচে টর্চ লাইটটা ফেলতে দেখলো একটা হাত বেরিয়ে আসছে। সে চিৎকার করে উঠলো, দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। বাইরে এসে আমিনা দেখলো রিয়াদ দাঁড়িয়ে আছে। রিয়াদ বলল, কি হলো? তুমি তো ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। আমিনা হাঁপাতে হাঁপাতে বলল, ভেতরে কেউ আছো না আছে? রিয়াদ হেসে এসে বলল, তুমি তো ভূত দেখোনি, নিজের ছায়া দেখে হয়তো ভয় পেয়েছো। আমিনা রিয়াদের কথায় আশ্বস্ত হলো না। সে জানতো সে যা দেখেছে তা কোনো ছায়া নয়, কিন্তু রিয়াদ তাকে বোঝানোর চেষ্টা করলো আর বলল, চলো আমরা ফিরে যাই, তুমি আর কখন এখানে আসবে না। কিন্তু আমিনার মনের ভেতরে প্রশ্ন জাগলো, রিয়াদ কেন তাকে বাড়িতে যেতে বলছে? সে কিছু একটা লুকাচ্ছে। পরের দিন আমিনা গ্রামের বয়স্ক এক মহিলার সাথে কথা বলল। মহিলাটি বলল, মা, সে বাড়িতে যাইও না। সে বাড়িতে অশুভ শক্তি বসবাস করে। অনেক বছর আগে এক যুবক সে বাড়িতে গিয়েছিল আর ফিরে আসেনি। তার নাম ছিল রিয়াদ। আমিনা যেন চমকে উঠল। রিয়াদ? তার বন্ধু রিয়াদ? সে মহিলাকে জিজ্ঞেস করলো, কি বললেন? রিয়াদ? সে দেখতে কেমন? মহিলা বলল, সে লম্বা, কালো চুলওয়ালা যুবক ছিল। তার চোখে এক অদ্ভুত জলজলে ভাব ছিল। আমিনা বুঝতে পারল তার বন্ধু রিয়াদ সে আসলে মানুষ নয়। সে আসলে কে? কেন সে তাকে সে বাড়িতে নিয়ে গেল? আমিনা সিদ্ধান্ত নিল সে আবারও সে বাড়িতে যাবে। এবার সে একা ছিল। সে বাড়ির ভেতরে ঢুকতেই আবারও সে একই ডাক শুনতে পেল, আমিনা। এবার সে আর ভয় পেল না। সে ডাকটা যেন এগিয়ে গেল। ডাকটা আসছিল বাড়ির নিচতলা থেকে। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখলো একটা দরজা যেন খোলা। দরজার ভেতরে একটা ঘর, যেখানে একটা আয়না দেওয়াল দেয়া আছে। আমিনা ঘরে ঢুকতে আয়নায় তার প্রতিবিম্ব দেখা গেল, কিন্তু তার প্রতিবিম্বটা তার মতো ছিল না। প্রতিবিম্বটা হাসছিল। আমিনা চিৎকার করে বলল, তুমি কে? প্রতিবিম্বটা বলল, আমি তো তুমি, আর তুমি তো আমি। আমরা এক। আমিনা বুঝতে পারলো এই অশুভ শক্তি তার ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছে। সে যখন প্রথমবার বাড়িতে এসেছিল তখন এই শক্তি তার ভেতরে ঢুকে গেছে। আর রিয়াদ সে অপশক্তির একটা অংশ। সে আমিনাকে এই বাড়িতে নিয়ে এসেছিল যাতে এই শক্তি তার ভেতরে প্রবেশ করতে পারে। আমিনা এবার বুঝতে পারল তার একমাত্র রাস্তা হলো এই শক্তিকে পরাজিত করা। সে আয়না ভেঙে ফেলল। আয়না ভাঙতে একটা বিকট চিৎকার শোনা গেল।
তারপরে সবকিছুই শান্ত হয়ে গেল। আমিনা বাড়ি থেকে বেরিয়ে এলো। সে মনে মনে ভাবলো সবকিছুই শেষ, কিন্তু যখন সে গ্রামে ফিরল তখন দেখলো সবাই তাকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। সে তার বাড়িতে চলে গেল, কিন্তু দরজায় তালা লাগানো ছিল। সে জানলা দিয়ে ভেতরে তাকাতেই দেখলো তার পরিবার সেখানেই আছে, কিন্তু তারা তাকে চিনতে পারছে না। আমরা বুঝতে পারলো সে আসলে এখনো সেই বাড়িতেই আছে। সে যে আয়না ভেঙেছিল সেটা আসলে তার বাস্তবতা ভেঙে দিয়েছে। এখন সে এক ভূতের জগতের আটকা পড়ে আছে। আর রিয়াদ, সে আসলে সেই জগতের দরজা খুলে দিয়েছিল। আমরা এবার বুঝতে পারলো তার একমাত্র রাস্তা ছিল সেই বাড়িতে ফিরে যাওয়া, আয়নাটা ঠিক করা। কিন্তু এবার সে একা নয়, তার সাথে এক অশুভ শক্তি আছে যেটা এখন তার ভেতরে বাস করে। ঘটনাটা এখানে শেষ হলো, আমিনার যাত্রা কিন্তু শেষ হয়নি। সে এখনো সেই বাড়িতে আটকা আছে, আর বাড়ির ভেতরে অশুভ শক্তি তাকে নিয়ন্ত্রণ করতে চায়। হয়তোবা সে একদিন মুক্তি পাবে, কিন্তু তার জন্য তাকে আরো অনেক সংগ্রাম করতে হবে। আর রিয়াদ, সে এখনো সে বাড়িতেই ঘুরে বেড়ায়, অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। যে সময় এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। And this is it. Thank you very much for your beautiful story. And I believe যে স্টোরিটা সবার কাছে ইন্টারেস্টিং লেগেছে। অনেক বেশি ভয় না, বাট ইন্টারেস্টিং এটা বলতে হবে, বিকজ স্টোরি টেলিং বলেন বা সবকিছু বেশ বেশ ভালো ছিল, অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। অ্যান্ড আই বিলিভ যে এরকমই ঘটনা আপনার কাছ থেকে আরও চাই, বিকজ আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু দারুণ সব ঘটনা শেয়ার করছি ভৌতিক দুনিয়াতে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com একটা ইমেল আইডি আছে, এই ইমেলেই ঘটনা পাঠাবেন, অন্য কোনো ইমেলে ঘটনা পাঠাবেন না। আবার বলছি ভৌতিকদুনিয়া@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com, ঠিক এই ইমেলেই ঘটনা পাঠাবেন। সো আশা করছি আপনারা সবাই দারুণ সব ঘটনা লিখে পাঠাবেন। চলে যাই আমরা আমাদের আজকের পর্বের সর্বশেষ ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে, ভৌতিক দুনিয়ার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আশা করি এই গল্পটি ভালো লাগবে। আপনার কাছে অনুরোধ রইল আপনি পড়ে শোনাবেন। গল্পটির নাম দিয়েছি শ্মশানের কান্না। ঘন কালো মেঘের নিচে চাপা পড়েছিল চাঁদ। গ্রামের শেষ প্রান্তে কাশীনাথ কবিরাজ জীর্ণ শীর্ণ কুটিরে জমে যেন বসেছিল তিন নাতি, অর্ণব, রাহুল আর শিশির। কাঠের চৌকির ওপরে বসে থাকা বুড়োর গলায় ঝুলছিল রুদ্রাক্ষের মালা, আর চোখ দুটো যেন ছিল খনির কোহরের মতো গভীর। বাইরের ছিঁচে পোকার ডাক, ভেতরে কেরোসিন ল্যাম্পের আলো যেন নাচছিল অস্থির ছায়া। দাদু, আজ ভূতের গল্প শোনাবে তো? শিশির কণ্ঠে যেন কৌতূহল আর ভয় ছিল। কাশীনাথের ঠোঁটের কোণে কাঁপলো একটু দুর্বল হাসি। গল্প নয়, সত্যি কাহিনী। শোনো তাহলে, 1987 সালের ঘটনা। শ্মশান ঘাটে তখন ইলেকট্রিসিটির লাইন আসেনি, অবশ্যই রাতে। সেখানে যাওয়া মানে কিন্তু মৃত্যুর ডাক। গ্রামের 3 জন যুবক ছিল। তোমরা যেমন 3 জন নাতি ছিলে না, ওরকম 3 যুবক ছিল। নাম ছিল বিকাশ, সুমিত আর প্রান্ত। বিকাশ ছিল বেশ দুঃসাহস আর বেপরোয়া। এক সন্ধ্যা হলো কি, নিম গাছের নিচে আড্ডা দিচ্ছিল তারা। হঠাৎ বিকাশ ঠোঁট কামড়ে বলল, শোন না, শ্মশান ঘাটে একরা থাকতে পারবি? 5,000 টাকার বাজে, বুঝলি? মরা মানুষের আত্মা কিন্তু সেখানে ঘুরে, বুঝলি? মা বলেছিল ওখানে ঘাটে নাকি একবার। বাজারে গল্প তোর। বিকাশের চোখ যেন জল করলো। কাল রাতে যাব, সাক্ষী দিচ্ছি, একবার সাক্ষী রাখলাম তোমাদের, বুঝলে? রাত 11টা। বিকাশ হাতে নিল একটা লণ্ঠন, গলায় বেঁধে নিল এক রুদ্রাক্ষ। শ্মশানের পথে পা দিতে পেছনের থেকে শোনা গেল এক দীর্ঘশ্বাস। পেঁচা দেখল উল্টো দিকে এবং ঘাটের গেটে পৌঁছে সে থমকে দাঁড়ালো। বাটিতে ছড়িয়ে থাকা ভাঙা চিতার কাঠ, পোড়া হাড়ের কুড়ো আর মাথার কুড়ির উপরে জমে থাকা শিশির
ঠান্ডা বাতাসে ভেসে এলো গন্ধ, গন্ধ পচা মাংসের একটা বিভৎস গন্ধ। বিকাশের গলা শুকিয়ে গেল। সে বলল, কে 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 আছো? জবাবে শোনা গেল এক নারীর হাসি। তিনটি আলো নাচতে নাচতে এগিয়ে এলো, নীল, সবুজ, লাল। আলোগুলো ঘিরে ধরতে বিকাশের লণ্ঠন নিভে গেল, গা ঘেসে কিছু চলে গেল। ঠান্ডা পিছিল এক মাংসহীন। ওই যে গাছটার নিচে। বিকাশ রীতিমতো দৌড়ে গেল আর বসলো একটা বটের নিচে। হঠাৎ করে মাটির নিচ থেকে বেরোলো কালো হাত, এবং হাড় ঝিরঝির করে বেরোলো। নখগুলো বাগানো ছুরির মতো ছিল। হাতটা তারা গোড়ালি চেপে ধরে টান দিতে লাগলো। বিকাশ চিৎকার করে উঠলো, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। লণ্ঠন ছুঁড়ে মারতে হাতটা যেন বেরিয়ে গেল। রাত যখন গড়ালোর শব্দ ততই বাড়ল, কান্না, হাসি, চেঁচামেচি সব একসাথে। বিকাশ দেখলো একটা ছায়া ধীরে ধীরে বট গাছের দিকে রীতিমতো এগিয়ে আসছে। মাথায় জোর ঝড় এবং চোখ দুটো রীতিমতো জল জল করছে কয়লার মতো। ছায়াটা হাসলো, ঠোঁট ছিঁড়ে হয়ে গেল একেবারে লাল। হরিহর হরিহর। বিকাশ অস্পষ্ট মন্ত্র পাঠ করতে থাকলো। তখনই আকাশ থেকে বাজ পড়ল। বিদ্যুতের আলো সে দেখতে পেল চারপাশে দাঁড়িয়ে আছে কতগুলো মুখহীন মূর্তি, বিভৎস। এরপর ভোর হলে বিকাশ ফিরল গ্রামে। সময় লক্ষ্য করল, তার চোখ দুটো লাল, মুখে ফেনা। সুমি তার প্রান্ত জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোর, বলতো? বিকাশ শুধু ইশারা করে বলল, জল দে আমাকে। পরের সপ্তাহ থেকে সে বদলে গেল। সারা দিন শ্মশানে বসে অদ্ভুত অদ্ভুত সব মন্ত্র পড়তো। মাঝ রাতে হঠাৎ চিৎকার করে বলতো, ওরা আসছে, ওরা আসছে। ধীরে ধীরে তার গায়ের রং লাল হয়ে গেল, গালের হাড় বেরিয়ে এলো, হাতের নখ বাঁকা হয়ে গেল, বড় হতে লাগলো, যেন হনুমানের মতো বিকৃত রূপ। একদিন বিকাশের মা দেখলেন সে রান্নাঘরে দাঁড়িয়ে কাঁচের বাটিতে নিজের রক্ত ঢালছে, বিমর্ষ অবস্থা। আর সে বলল, মা, আমায় বাঁচাও, ওরা প্রতিদিন রাতে আমার শিরা টেনে খেয়ে নেয়, মা, আমাকে বাঁচাও। বিকাশের পরিবার দৌড়ে এলো আমার কাছে। তখন আমি মোটামুটি তান্ত্রিক সাধনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বিকাশের গায়ের কালো ছাপ দেখে চিনতে পারলাম 84 পিশাচিনী এটা। এই আত্মা শ্মশানের মাটিতে আটকে থাকা নরক যন্ত্রী। ওরা শিকার ধরে রক্ত খায় আর দেহে প্রবেশ করে। আমি গম্ভীর হয়ে বললাম কথাগুলো। অবসর রাতে আমি বিকাশকে নিয়ে শ্মশানে গেলাম। চারপাশে জ্বলালাম নীল আগুনের মশাল। মন্ত্র পড়তে পড়তে ছিটিয়ে দিলাম পিশাচ মোহন তেল। আর হঠাৎ করে বাতাসে ভেসে এলো এক গন্ধ, পোড়া চুলের গন্ধ। আমি সতর্ক করে বললাম সবাইকে, শোনো, এবার সে আসবে। হঠাৎ করে মাটি ফেটে গেল একেবারে। 3টা কঙ্কালের বাঁধা জট, হাতে লোহার শিকল। আমি রীতিমতো ঝাঁপিয়ে পড়লাম শঙ্খ বাজিয়ে। গায়ত্রী মন্ত্রের তেজে কঙ্কালগুলো রীতিমতো গুড়িয়ে গেল ধোঁয়া হয়ে। শেষে একটা কৃষ্ণ বর্ণের ছায়া বিকাশের গলাটা চেপে ধরল। আমি ছুঁড়ে দিলাম লৌহপিণ্ড। ছায়াটা রীতিমতো গর্জে উঠে মিলিয়ে গেল। আমার তখন থরথর করে ঘামছিলাম আর বললাম, রক্ষা পেয়েছিস বাছা, রক্ষা পেয়েছিস। কিন্তু সেদিন থেকে বিকাশ মোটামুটি বলতে লাগলো, দাদু, ওরা বলেছে 7 দিন পর নিবে। এবং এরপর সত্যি কথা বলতে কি নাদি ভাই, 7 দিন পর ভোরে বিকাশের দেহ পাওয়া গেল শ্মশানের পাশের খালে। পেট ফাড়া অবস্থায়, চোখ উপড়ে নেয়া, আর হৃৎপিণ্ডটা গোলে কালি রেখে গেছে একবার মাটিতে। পুলিশ রিপোর্ট দেখা হলো জঙ্গলি পশুর হামলা, কিন্তু গ্রামবাসীরা জানতো সেদিন রাতে শ্মশান থেকে ভেসে এসেছিল নারীর হাসি। এক ভয়াবহ পিশাচিনীর আক্রমণ ঘটেছিল। কাশীনাথ গল্প শেষ করে নাতিদের দিকে তাকালেন। ল্যাম্পের আলোয় তার মুখটা যেন আরো বেশি কুঞ্চিত হয়ে উঠেছে। বিকাশের মরদেহ যা দেখা ছিল না, তা কোনো জন্তুর নয়, মানুষের নখের চিহ্ন ছিল। বাইরের বাতাসে শিউলি ফুলের গন্ধটা মিশে গেল পছনের গন্ধে। অর্ণবের গলা শুকিয়ে গেল। সে বলল, দাদু, সে 84 পিসি কি এখনো আছে নাকি? বুড়ো কবিরাজ জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বললেন,
যতদিন শ্মশানের নরকঙ্কাল পোড়াবে মানুষ, ততদিন ওদের ক্ষোধা মিটবে না। শোনো, এখানে কে যেন দরজাটা খটখট করছে। দাঁতিরা চমকে দেখলো কাঠের দরজার ফাঁক দিয়ে ঢুকছে কালো ধোঁয়া, আর তাতে মিশে আছে লাল চোখের ঝলকানি। কাশীনাথের কথার সাথে সাথে রীতিমতো দরজার খটখটানি তীব্র হলো। কালো ধোঁয়া ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে পাক খেতে লাগলো, আর তার ভেতর থেকে জল জল করতে থাকা লাল চোখের জোড়া যেন সরাসরি নাতিদের দিকে তাকিয়ে আছে। অর্ণবের গলা যেন শুকিয়ে গেল। রাহুল চিৎকার করে উঠল আর বলল, দাদু, এটা কি? কাশীনাথ দ্রুত উঠে দাঁড়িয়ে বাটিতে সিঁদুর দিয়ে জটিল এক মন্ত্র আঁকলেন। চুপ, একটা শব্দ না। তার হাতে থাকা রুদ্রাক্ষের বানা থেকে টান পড়তে লাগলো, যেন অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। ধোঁয়াটে আকারটা হঠাৎ করে ফুলে উঠে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলো, কিন্তু কাশীনাথের আঁকা মঞ্চের ওপরে পা রাখতেই সেটা জ্বলে উঠে ছাই হয়ে গেল। কাশীনাথ বললেন, এগুলো শ্মশানের পিশাচ নয়, এদের চেয়ে পুরনো। ওরা সে 84 পিশাচিনীর দল নেতা নিশাচরি। বাইরের বজ্রপাতের শব্দে কাঁপল সেই ঘরটা। জানালা দিয়ে উড়ে এসে পড়লো একটা পেঁচা। তার ঠোঁট থেকে টপ টপ করে রক্ত ঝরছে। শেষের চিৎকার করে উঠতেই কাশীনাথ তার মুখ চেপে ধরলেন। শব্দ করিস না, ওরা শব্দে আকর্ষিত হয়। বেচের ধোঁয়া ঘনীভূত হয়ে একটা নারীর রূপ নিল। মাথায় চলন্ত চুল, গলায় মানব কঙ্কালের মতো হার, আর হাতের নৌকুড়ো যেন লোহার মতো কালো। নিশাচুরি হাসলো, একটা শব্দ করে হাসলো, যেন কাঁচ চেবানোর শব্দ। তারপর সে অর্ণবের দিকে তাকিয়ে এগিয়ে এলো। তখন সেই অবরটা বলল, তোর দাদু অনেক বছর আগে আমার বন্ধের ধ্বংস করেছে। নিশাচুরির গলা যেন শত ভাঙা কাঁচের টুকরোর মতো। সে আর বলল, আজ আজ তোর পরিবারের রক্ত দিয়ে প্রতিশোধ নেব। কাশীনাথ ঝাঁপিয়ে পড়ে নাতিদের সামনে দাঁড়ালেন। তার হাত থেকে ছিটকে এক গোমূত্র আর হলুদ গুঁড়ো যেন পড়ল, এবং নিশাচুরি স্পর্শ করতেই তার দেহে আগুন ধরে গেল। কিন্তু সে খিলখিল করে হাসতে হাসতে বলল, এ বুড়ো কবিরাজ কি চাবে না এতে আমার। হঠাৎ করে নিশাচুরির হাত বাড়ল সেই শিশিরের দিকে, এবং শিশিরের চোখ দুটো যেন সাদা হয়ে গেল, আর সে অস্বাভাবিক গলায় বলতে লাগলো, 7 দিন, 7 দিনের দিন সবাই মরবে, সবাই। কাশীনাথের চোখে জল। তিনি জানতেন শিশির এখন পিশাচির বাহক হয়ে গেছে। পরের দিন ভোরবেলা কাশীনাথ নাতিদের দিকে রওনা দিলেন গহীন জঙ্গলের দিকে। পথে তিনি বললেন, নিশাচুরিকে থামাতে হলে তার মূল মন্দিরে যেতে হবে, যে মন্দির শ্মশানের নিচে চাপা পড়ে আছে। জঙ্গলের গভীরে একটা পরিত্যক্ত কুয়ো। কাশীনাথ সেখানে নেমে গেলেন। নাতিরা পিছু নিলেন, এবং কুয়োর নিচে ছিল সুড়ঙ্গ, পচা হাড় আর কাদায় ভরা। সুড়ঙ্গের শেষে একটা কক্ষ, যেখানে মাটির মূর্তি নিশাচরি। তার হাতে ধরা রয়েছে একটা জীবন্ত শিশুর গরুটি। এখানে প্রতিদিন নরবলি হতো। কাশীনাথ বললেন, এ মূর্তি ভাঙতে পারলে নিশাচরির শক্তি কমে যাবে। কিন্তু তখনই পেছন থেকে শোনা গেল হাজার হাজার পায়ের শব্দ। সুরঙ্গে ভিড় করে এলো এক বাঁদর, ইঁদুর আর মাকড়সার সবগুলো যেন চোখ একেবারেই লাল। তারা আক্রমণ করলো। অর্ণব আর রাহুল লাঠি দিয়ে ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু একটা বিষাক্ত মাকড়সা রাহুলের গলা কামড়ে দিল। দাদু, সাহায্য করুন! অর্ণবের চিৎকারে কাশীনাথ মঞ্চ পরে আগুন জ্বালালেন। পোড়া মাংসের গন্ধে পশুরা যেন পিছু হাঁটল। কাশীনাথ কুড়ুল দিয়ে মূর্তিটাতে আঘাত করতে মূর্তি থেকে রক্ত যেন ঝরতে লাগলো। নিশাচুরির চিৎকারে রীতিমতো কক্ষটা কেঁপে উঠল, আর বলল, তুই পারবি না, তোর নাতিরা মরবে সবাই। রাহুলের গলা ফুলে কালো হয়ে গেল। শিশির এখনো ট্রান্সে। সে দাঁড়িয়ে আছে পাথরের মতো, এবং অর্ণব কাঁদতে লাগলো আর বলল,
দাদু, কিছু একটা করো। কাশীনাথ শেষ প্রচেষ্টায় মূর্তির হৃদয় আঘাত করলেন। মূর্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর নিশাচরের চিৎকার যেন মুহূর্তেই থেমে গেল। কিন্তু তখনই শিশির হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল, কাশীনাথের গলা কামড়ে ধরল। তার চোখ এখনো সম্পূর্ণ কালো, নখগুলো বেড়ে গেছে 10 ইঞ্চির মতো। দাদু, ওকে থামান! অর্ণব চিৎকার করতে লাগলো। কাশীনাথের চোখে প্রচন্ড ক্ষোভ ছিল। তিনি শিশিরের মাথায় হাত রেখে মন্ত্র পড়লেন আর বললেন, ওম নমঃ শিবায়। শিশিরের মুখ দিয়ে যেন বেরিয়ে এলো কালো ধোঁয়া, আর সে মেঝেতে লুটিয়ে পড়ল। কিন্তু কাশীনাথ নিজে কাঁপতে লাগলেন। তার গলায় কামড়ের জায়গা থেকে রক্ত না বেরিয়ে বেরোচ্ছিল কালো কালো পোকা। গ্রামে ফিরে কাশীনাথ বললেন, আমার সময় শেষ। নিশাচুরি আমাকে অভিশাপ দিয়েছে। তিনি নাতিদের হাতে দিয়ে একটা তামার পাত্র ভরা পবিত্র ছাই আর বললেন, আমার বর দেহটা পুড়িয়ে ফেলবে এই ছাই দিয়ে, কখনো শ্মশানে যাবে না। 7ম দিনে কাশীনাথ মারা গেলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী অর্ণব রাহুল ছাই নিয়ে শ্মশানে গেল। কিন্তু পথে শিশির আবারও অদ্ভুত ভাবে বলল, দাদু আসছেন, উনি আসছেন। শ্মশানে পৌঁছে তারা দেখল কাশীনাথ চিতার আগুনে জ্বলছে না, বরং ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু তার মুখটা এখন নিশাচরীর মতো, জ্বলন্ত চুল, লাল লাল চোখ। তখনই কাশীনাথ হাসি দিল আর বলল, ধন্যবাদ, আমার দেহে নিশাচরী বেঁচে আছে এখন। কাশীনাথ নিশাচরী হাসলো আর বলল, তোমরা তো জানতে পারোনি, মন্ত্রের চেয়ে প্রতিশোধের শক্তি বেশি। অর্ণব আর রাহুল পিছু হাঁটতে গিয়ে পিছলে পড়ল পোড়া কাঠের কাঁদায়, এবং নিশাচরে এগিয়ে এলো। তার পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশানে 3টা লাশ পেল। 2 ভাইয়ের ছিন্ন ভিন্ন দেহ পেল, আর শিশিরের দেহ ঝুলছে বট গাছ থেকে, ঠিক যেমন বিকাশের মৃত্যু হয়েছিল। আর সেদিন থেকে রাতে শ্মশানে দেখা যায় এক বুড়োকে, যিনি পিশাচিনীর সঙ্গে নাচেন আর চিৎকার করে বলেন, আমার নাতিদের পাঠাও, তাদের রক্ত পিপাসা মেটায়। কাশীনাথ নিশাচরীর আত্মা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অভিশাপের মতো শিকার হলো গ্রামের পুরাহিত। এক সন্ধ্যায় তিনি মন্দিরে পূজা দিচ্ছিলেন। হঠাৎ মূর্তির চোখ থেকে রক্ত পড়তে শুরু করলো। পেছন থেকে শুনতে পেলেন পরিচিত গলার কর্কশ হাসি, আর সে বলল, পূজা নয়, এখন রক্ত চায়, রক্ত। পরদিন সকালে পুরাহিতের দেহ পাওয়া গেল মন্দিরের চূড়ায়। তার পেটে গুজে রাখা ছিল শিবলঙ্গের টুকরো, এবং গ্রামবাসীরা বুঝে গেল শ্মশানের ভূত এখন গৃহস্থের ঘরে। রাত নামলে দরজায় শব্দ, জানালায় কার্পণ্য হাতের ছাপ। শিশুরা ট্রান্সে ঘুম থেকে উঠে অচেনা ভাষায় অভিশাপ দিতে লাগলো। সবাই বলতে শুরু করলো, এই গ্রাম শেষ করতে এসেছে সে নিশাচুরি। অর্ণব এবং রাহুলের মৃত্যুর 1 মাস পরের কথা। গ্রামের স্কুল শিক্ষক রমেশ সন্ধ্যায় ফেরার পথে শ্মশানের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ তার কানে যেন শীষ পড়ল আর বলল, এই যে, তুমি তো আমার নাতিদের বন্ধু ছিলে। রমেশ পেছন ফিরে দেখলো একটা বিকৃত মুখ, কাশীনাথের চোখ মুখ, কিন্তু নিশাচরীর দেহ। সে ছুটতে লাগলো, কিন্তু পায়ের নিচে বাটিটা যেন কাদায় পরিণত হলো। কালো হাতগুলো তাকে টেনে টেনে নিয়ে গেল শ্মশানের গর্তে। পরদিন সকালে রমেশের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, সে ফোন করেছিল, বলেছিল ওরা আমাকে কালো কালো কাপড়ে মুড়ে রাখছে। হাড়ে ভাঙার শব্দ শুনেছি আমি। গ্রামের যুবকেরা দল বেঁধে শ্মশানের গেল লাঠি বল্লম নিয়ে। কিন্তু সেখানে তারা দেখল কাশীনাথের ছায়ে ভস্য উড়ে গিয়ে আকাশে মেঘের আকার নিয়েছে। মেঘটা চিৎকার করে বলল, শ্মশান কখনো খালি থাকে না, সময় মরবি। নিশাচুরির থাবা থেকে বাঁচতে গ্রামের বাকি পরিবারগুলো পালাতে শুরু করলো। পুরো গ্রামটাই যেন অভিশপ্ত হয়ে গেল। কিন্তু যারা গ্রাম ছাড়লো তারা গাড়ির দুর্ঘটনায় পুড়ে ছারখার হয়ে গেল। খবর পেয়ে এলো জেলার তান্ত্রিক সিদ্ধেশ্বরীর মা। তিনি শ্মশানে গিয়ে দেখলেন এই অভিশাপ ভাঙতে হলে জীবিত ব্যক্তিকে স্বেচ্ছায় বলি দিতে হবে, নিশাচুরির সাথে চুক্তি করতে হবে, একটি প্রাণের বিনিময়ে বাকিদের মুক্তি। কেউ রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত এগিয়ে এলো বিকাশের বিধবা মা বালতি আর বলল, আমার ছেলে স্বামী সবাইকে হারিয়েছে,
আমার প্রাণ নিয়ে যাক। সে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অমাবস্যার রাতে সিদ্ধেশ্বরী মা মালতীকে বেঁধে রাখলেন শ্মশানের চিতার ওপরে। চারপাশে জ্বালানো হলো 108টি মশাল। মন্ত্র পড়তে পড়তে তিনি মালতীর কপালে রক্তের টিকা দিলেন। হঠাৎ করে বাতাসে মিশল গান, রক্ত আমার ভাত, নরমাংস আমার থালা, শ্মশান আমার রাজ্য, মৃত্যু আমার ভালোবাসা। মালতীর দেহ থেকে রক্ত ঝরতে লাগলো স্বয়ংক্রিয়ভাবে। রক্তের স্রোত যেন গড়িয়ে গড়িয়ে পড়ছিল শ্মশানের মাটিতে। সিদ্ধেশ্বরী মা চিৎকার করে উঠলেন আর বললেন, চুক্তিপূর্ণ হলো, বিশেষত তুমি ফিরে যাও। মাটির নিচ থেকে উঠে এলো এক বিশালাকার কালো সাপ। তার বুকে কাশীনাথের চোখ। সাপটি মালতীর দেহে গিলে ফেলে মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে সবাই রীতিমতো গ্রামের স্বস্তির নিঃশ্বাস ফেলল। পাখির ডাক, মাঠে কৃষকের হাসি। সবাই ভাবলো অভিশাপটা কেটে গেছে। কিন্তু সিদ্ধেশ্বরী মা চোরা শাকের মতো পালিয়ে গেলেন রাতের আধারে। কারণ তিনি জানতেন নিশাচরে আসলে মরেনি। মালতীর গর্ভে ছিল এক ভ্রূণ, নিশাচরের নতুন বাহক। 9 মাস পর গ্রামে একটি বাড়িতে জন্ম নিল একটা কন্যা সন্তান। তার চোখ ছিল সম্পূর্ণ সাদা আর জন্মের সময় মুখে ছিল এক দাঁত কৃষ্ণ পাথরের তৈরি। দাইমা শিশুটিকে মারতে চাইতে হঠাৎ করে ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে শোনা গেল শিশুর হাসি আর একজন বুড়ো মানুষের কাশির শব্দ। গ্রামবাসীরা এখনো জানে না সে বেটা নিশাচরের পরবর্তী রূপ। সে বড় হচ্ছে প্রতিদিন। শ্মশানের গল্প শুনে কাশীনাথের নামে চিতার আগুন খোলা করে আর অপেক্ষা করছে। যেদিন তার নখ আর দাঁত পুরোপুরি গজাবে সেদিন আবারও শুরু হবে শ্মশানের অনন্ত নাচ। যখন এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আমরা কিন্তু শেষ করে দিলাম আজকের এপিসোডের সর্বশেষ গল্পটি। অ্যান্ড গল্পটি বেশ ইন্টারেস্টিং ছিল, বাট শেষের দিকে একটু কেমন যেন খুবই কনফিউজিং লাগলো কিছু বিষয়। কোন মানে ঘটনা থেকে কোন ঘটনায় গিয়ে পৌঁছালো, দিস ইজ অ্যাবসলিউটলি অদ্ভুত ছিল পুরো ঘটনার ভিতরে। মানে বেশ অ্যাবসার্ড একটা স্টোরি ছিল, বেশ ইউনিক। আমি বলবো যে ইট ইজ ডেফিনেটলি ইউনিক, বাট ঘটনাটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে ঘটনা কিন্তু অসাধারণ লেগেছে। অ্যান্ড আই বিলিভ সবার কাছে নেক্সট স্টোরিও অনেক বেশি ভালো লাগবে। আমি দেরি করব না। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আজকের মধ্যে এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে প্রতিবার যেটা বলি সেটা বলবো এবার। আর তা হচ্ছে আপনারাও যদি চান ভৌতিক কথায় স্টোরি পাঠাবেন, দেন ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর একটা ওয়ে আছে, একটা না দুটি ওয়ে আছে, বাট সবাই মোটামুটি যে ওয়েটা ইউজ করে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111 মাস্ট বি। শুরুতে লিখতে হবে, ঘটনার শুরুতে লিখতে হবে ভৌতিক দুনিয়ার ঘটনা। এবং আপনারা চাইলে ইমেল করতে পারেন। ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com। আই রিপিট, ভৌতিক দুনিয়া BHOUTIKDUNI@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা শেয়ার করে দিবেন, তাহলেই চলবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিকতার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।